একজন নারী যে ভালোবাসায় ভরসা করেছিল, একজন পুরুষ যে বিয়ে আর বাচ্চা শব্দটাই সহ্য করতে পারত না। 4 বছরের সম্পর্ক, বিয়ের ঠিক আগে বিশ্বাসঘাতকতা, আর তারপর শ্রেয়া নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। সে একাই মা হবে। স্পার্ম ব্যাংক, ভুয়া তত্ত্ব আর ভাগ্যর অদ্ভুত খেলা। 8 বছর পর সে এমন একজন মানুষের সামনে দাঁড়ায় যাকে সে চিনতেই পারে না। কিন্তু প্রশ্ন একটাই, এই মানুষটাই কি তার সন্তানের বাবা? ভালোবাসা, অনুশোচনা আর এক শিশুর প্রশ্ন, আমার বাবাকে? তো কথা বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত মুভি কাদালিক্কা নেরম ইল্লাইয়ের কথা। তাহলে চলুন আর পেছন না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। এই মেয়েটার নাম শ্রিয়া, পেশায় একজন আর্কিটেকচার। এই ছেলেটার নাম কারণ। তাদের 4 বছরের রিলেশন, 2 মাস পরেই বিয়ে। বলে রাখি, কারণ ইউএস চাকরি করে, সিন আসে বেঙ্গালুরে। আমরা সিদ্ধার্থ নামে একজনকে দেখতে পাই, ওকে আমরা সংক্ষেপে সিড বলবো। সিডও পেশায় একজন আর্কিটেকচার, তবে তার বাচ্চা মোটেও পছন্দ নয়। সামাজিক রীতিনীতি অনুসারে বিয়ের পর বাচ্চা, তার কাছে এইসব জিনিস খুব একটা ভালো লাগে না। এই হলো সেতু, আর ও গুড়া। এরা দুজনেই সিডের বন্ধু। সেতুর বাচ্চা জন্ম দেওয়ার খুব শখ, কিন্তু ওর তো বিয়ে করারই ক্ষমতা নেই, কারণ ও যে গেয়ে। ওদিকে গুড়া বাচ্চা জন্ম দিতে চায়, কিন্তু পরিবার সাজাতে চায় না। মানে এক একজন এক এক রকম। তো সেতু বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সে ঠিক করে সে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা জন্ম দেবে। পরের দিন 3জন স্পার্ম ফ্রিজ করার জন্য স্পার্ম ব্যাংকে চলে আসে। তবে সিড এখানে একটা গেম খেলে। ওই অ্যাড্রেসে সবকিছু তার ফেক ইনফরমেশন দেয়। এই মেয়েটার নাম নিরুপমা। ও একজন মডেলিং অ্যাক্টর আর সিডের গার্লফ্রেন্ড। আরেকটা কথা জানিয়ে রাখি, সিডের এঙ্গেজমেন্ট নেক্সট উইক। নিরুপমা আসলে সেতু ফাজলামি করতে গিয়ে কোন জায়গায় কি বলতে হয় এটা ভুলে যায়। বারবার গুড়ার সিড ইঙ্গিত দিয়ে বুঝালেও ও বলেই দেয়। নিরুপমা বিষয়টা জানার পর সিডকে একটা রুমে নিয়ে যায়। 2 সপ্তাহের মধ্যেই আমাদের বিয়ে। তোমার এসব বিহেভ আমার মোটেও পছন্দ হচ্ছে না। তোমার সাথে বিয়ে হলে আদেও আমি শান্তিতে থাকতে পারবো কিনা তাও বুঝতে পারছি না। আজ সেতুর কথায় তুমি স্পার্ম ফ্রিজ করতে চলে গেলে, কাল যদি আমি তোমাকে বাচ্চার কথা বলি, তুমি কি আমার সাথে সায় দেবে? ওদিকে নিরুপমা আবার প্যারিসে মডেলিং করার চান্স পেয়েছে, যেটা নিরুপমার অনেক দিনের ইচ্ছা। সিডি বলে, তুমি প্যারিস থেকে ফিরে আসো, এরপর এসব নিয়ে কথা বলা যাবে। ওদিকে আমরা দেখতে পাই ভিসা তাড়াতাড়ি পাওয়ার জন্য কারণ আর শ্রেয়া আজ কোর্ট ম্যারেজটা করে নিয়েছে। কয়েক সপ্তাহ পরেই তাদের বিয়ের পরেই তো কারণ শ্রেয়াকে নিয়ে ইউএস চলে যাবে। তবে শ্রেয়া তার কাজ নিয়ে খুবই মনোযোগী ও দায়িত্বশীল। ইউএস যাওয়ার আগেই প্রজেক্টের কাজটা কমপ্লিট করার চ্যালেঞ্জ নিয়েছে। এদিকে আজ সিডের এঙ্গেজমেন্ট, কিন্তু এখনো নিরুপমা আসেনি। সিড বারবার নিরুপমাকে ফোন করছে, মেসেজ করছে, কিন্তু নিরুপমা উঠাচ্ছেই না। অপেক্ষা করতে করতে বুড় হয়ে যায়। যারা এসেছিল তারাও চলে যায়। সিড মনে মনে অনেক কষ্ট পায়। কিছুক্ষণ পর নিরুপমার বাবা মা এসে সিডকে জানায়, নিরুপমা তোমাকে বিয়ে করতে চায় না। কি কারণ তোমরা দুজনেই হয়তো ভালো জানো। তোমাকে এই চিঠিটা দিতে বলেছে। সিড চিঠিটা পড়ে বুঝতে পারে, বিয়েটি এসব যেহেতু তোমার কাছে একটা সাজানো নাটক মনে হয়, আর বাচ্চাও পছন্দ করো না, তোমার মতো মানুষকে বিয়ে করে আমি জীবনেও শান্তিতে থাকতে পারবো না। এর মধ্যে শ্রেয়ার সাথেও এমন একটা ঘটনা ঘটে যায়, যার জন্য শ্রেয়া কারণকে ঘৃণা করতে শুরু করে। কারণকে সারপ্রাইজ দেওয়ার জন্য কারণকে না জানিয়ে কারণের ফ্ল্যাটে আসে। এরপর যা দেখে, এটার জন্য শ্রেয়া মোটেও প্রস্তুত ছিল না। ব্রেকআপের পর সরাসরি যেটা বেশি দেখা যায়, ছেলেরা নেশা করে। কিন্তু এ কি, কারণ তো বিন্দাস জীবন কাটাচ্ছে। এই ম্যাডাম তো নেশার চক্করে পড়ে যায়। শ্রেয়ার মাসি আর তার একটা ফ্রেন্ড ইয়াসিনী বলে, এটাই ভালো হয়েছে তুই বিয়ের আগেই সবকিছু জেনে গেছিস। বিয়ের পর যদি এরকম হতো, ভেবে দেখ কি হতো। এভাবে কিছুদিন চলে যায়। একরকম সিড আর শ্রেয়ার অবস্থা একই রকম। বলতে গেলে দুজনকেই দুজন ধোঁকা দিয়েছে। একদিন শ্রেয়া তার বাবা মায়ের সাথে তাদের কোনো এক রিলেটিভের অনুষ্ঠানে যায়। একজন তার বাচ্চাকে শ্রেয়ার কোলে একটু রেখে যায়। শ্রেয়া বাচ্চাটার দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। মনে মনে হয়তো ভাবছিল, ইস, এরকম যদি একটা বাচ্চা আমার হতো। তখনই শ্রেয়ার মা এসে বলেন, এই তোর নারায়ণ মামার ছেলে তোকে বিয়ে করতে চায়, লন্ডন থাকে। তোর ফালতুক ভালোবাসা আর এঙ্গেজমেন্ট যে ক্যান্সেল হয়ে গেছে সবকিছুই জানে, এতে তার কিছু এসে যায় না। শ্রেয়ার মা খুবই রাগী টাইপের একজন মানুষ। ওনার মুখ দেখলে এটা স্পষ্ট বোঝা যায়। অনেক তো পরিবারের মুখে ফুলচন্দন দিয়েছিস, এবার অন্তত পক্ষে ওকে বিয়ে করে একটা বাচ্চা জন্ম দিয়ে আমাদের 14 গোষ্ঠী উদ্ধার কর।
শ্রেয়া ইয়াসিনের সাথে বসে এই বিষয়টা নিয়ে ডিসকাস করে। বিয়ের জন্য কেন পুরুষই লাগবে, আর বিয়েই বা মানুষ কেন করে? বাচ্চা জন্ম দেওয়ার জন্য? তো বিয়ে ছাড়া যদি আমি বাচ্চা জন্ম দিই, মানে শ্রেয়া টেস্ট টিউব বেবির কথা বলছে। এতে করে পরিবার থেকেও আর বিয়ে কর বলে চাপ আসবে না, অপরদিকে বাচ্চাও একটা পেয়ে যাব। যদিও ইয়াসিনী বারবার এরকম করতে মানা করে, কিন্তু শ্রেয়ার জোড়াজুড়িতে বন্ধু বান্ধব তো বুঝেনি, মানিয়ে তো নিতেই হবে। তাছাড়া ইয়াসিনী একজন নার্সও বটে। রাতের বেলা শ্রেয়া কারণের সাথে দেখা করে। কারণ তো মনে মনে অনেক খুশি। আমি জানতাম শ্রেয়া তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। এই বেটা মুখ বন্ধ কর, তুই এটা যদি ভেবে থাকিস তোকে আমি ক্ষমা করে দেওয়ার জন্য ডেকেছি, তুই আসলে অনেক বড় গাধা। এটা ভাবলি কি করে তুই? তোর মতো লুচ্চাকে আমি ক্ষমা করে দেব? শালার বেটা 12 বাতারি। শুন, কাল তোকে আমার সঙ্গে হাসপাতালে যেতে হবে। কারণ বলে, কেন, কি হয়েছে? এত কথা বলিস না, হাসপাতালে গেলে এমনিতেই দেখবি। পরের দিন শ্রেয়া কারণকে হাসপাতালে নিয়ে আসে। কারো কথায় তো কোনো হাসপাতালে কাউকে প্রেগনেন্ট করতে পারবে না, অবশ্যই এর জন্য পর্যাপ্ত কারণ ও ইনফরমেশন থাকতে হবে। শ্রেয়া বলে, আমি মা হতে চাই, কিন্তু ওর মধ্যে সেই ক্যাপাসিটি নেই, এর জন্য আমার এই পথটা অবলম্বন করতে হচ্ছে। ওদিকে ইয়াসিনী আরো 2-3 কথা লাগিয়ে বলে, বিয়ের কদিনেই এত সমস্যা? তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো শ্রেয়া। কারণ বারবার এখনো শ্রেয়ার কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু শ্রেয়া কারণের কোনো কথারই জবাব দেয় না। 2-3 দিন পর শ্রেয়ার অপারেশন হয়। এবার শ্রেয়ার অপেক্ষা কবে পজিটিভ রেজাল্ট আসবে। আরো কিছুদিন এভাবেই পার হয়ে যায়। একদিন শ্রেয়া প্রেগনেন্সি কিটে দেখে পজিটিভ এসেছে। ও তো মহা খুশি। তবে বিষয়টা যখন তার মা বাবাকে জানায়, যদিও তার বাবা তাকে খুব বেশি ভালোবাসেন, তাই বেশি কিছু বলেননি, কিন্তু শ্রেয়ার মা শ্রেয়ার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেন। তুই এসব করার সাহস কোথা থেকে পেলি? লজ্জা করে না তোর? শ্রেয়ার বাবাকে বলেন, এই ঘরে হয় ও থাকবে, না হলে আমি থাকবো। শ্রেয়াই বাড়ি ছেড়ে তার এক মাসির বাসায় চলে আসে, দিন যেতে আর কি। একদিন শ্রেয়া টিভিতে নিউজ দেখছিল। তবে আজকের নিউজটা শোনার পর শ্রেয়া আরেক টেনশনে পড়ে যায়। নিউজটা ছিল এরকম, শহরে একজন নামকরা লোককে একজন সিরিয়াল কিলার মেরে ফেলেছে। এক গোপন ইনভেস্টিগেটে জানা গেছে লোকটা নাকি আবার স্পার্ম ব্যাংকে স্পার্মও ডোনেট করত। মনে আছে, শ্রেয়ার বান্ধবী কিন্তু নার্স। যদিও এসব ডকুমেন্ট দেওয়া এলাও নয়, তবে ইয়াসিনী যেহেতু ওই হাসপাতালের নার্স ছিল, কোথায় কি আছে সবকিছুই ভালোভাবে জানতো। তাছাড়া বান্ধবীর বিপদে পাশে যদি না দাঁড়ায় তাহলে কি করে হয়? সবকিছু কালেক্ট করে শ্রেয়াকে এনে দেয়। স্পার্ম ডোনারের নাম কি জানেন? একটু গেস করুন। যদি আপনি অনুমান করতে পারেন তবে কমেন্টে জানাবেন। আপনার নিশ্চয়ই মনে আছে সিড তার ইনফরমেশন ভুল দিয়েছিল। বাকিটা সামনে জানতে পারবেন। অ্যাড্রেস অনুযায়ী শ্রেয়া বেঙ্গালুরু যাচ্ছে তার বাচ্চা মানে পিজেমস আসলে চোর না ডাকাত না সিরিয়াল কিলার এটা দেখতে। ইয়াসিনী শ্রেয়াকে এয়ারপোর্টে নামিয়ে দেয়। সিন এরপর যখন শ্রেয়াকে ফোকাস করে, তখন আমরা দেখতে পাই শ্রেয়া সিডের অফিসে এসে স্পিচ দিচ্ছে। সিড শ্রেয়ার প্রেজেন্টেশন, কথাবার্তা সব মিলিয়ে শ্রেয়াকে পছন্দ করতে শুরু করে। অ্যাড্রেসের লোকেশন ফলো করে শ্রেয়া একটা বারে চলে আসে, কিন্তু পিজেমস বলে কাউকে খুঁজে পায় না। শ্রেয়া ইয়াসিনীকে ফোন করে বলে, তুই আমাকে ভুল অ্যাড্রেস দিয়েছিস। ইয়াসিনী জানায়, আমি তোর রেকর্ড দেখেই বের করলাম। শ্রেয়া বুঝতে পারে লোকটা সবকিছু ভুল তথ্য দিয়েছে। সিড এবার এই বারের উপরেই তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল। শ্রেয়াকে দেখে ও দৌড়ে শ্রেয়ার কাছে আসে, তবে শ্রেয়া সিডকে চিনতে পারে না। সিড শ্রেয়ার সাথে এমন ভাবে কথা বলতে শুরু করে যেন তারা দুজন খুবই পরিচিত। শ্রেয়া তো কিছুই বুঝতে পারছিল না। আপনাকে আমি চিনতে পারছি না, আমাদের কি এর আগে কোথাও দেখা হয়েছিল? সিড বলে, না না, তবে আমি তোমাকে আমাদের অফিসে স্পিচ দিতে দেখেছিলাম। তোমার প্রেজেন্টেশন ওয়াও, একা এসেছো নাকি? শ্রেয়া জানায়, হ্যাঁ, আমার একটা বন্ধুকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু ও তো আসলোই না, উল্টো আমি সারপ্রাইজ পেয়ে গেছি। দুজন দুজনের সাথে পরিচয় হয়। সির যখন জানতে পারে 2 ঘন্টা পরে শ্রেয়ার ফ্লাইট, সির তখন শ্রেয়াকে রাতের খাবারটা তার বাড়িতে খাওয়ার জন্য ইনভাইট করে। যদিও এইবারেই শ্রেয়া খেতে পারবে, কিন্তু সিডের বাবা অনেক ভালো খাবার বানায়। সেতু আর গুড়াও সিডের সাথে সায় দেয়। তুমি কল্পনাই করতে পারবে না সিডের বাবা কতটা ভালো খাবার বানায়। শ্রেয়া তাদের কথাবার্তায় ইমপ্রেস হয়ে চলে যায় সিডের বাড়ি। শ্রেয়া অনেকটা সময় সিডের বাড়ি কাটায়, সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করে। ফ্লাইটের সময় আসলে সিড নিজে গিয়ে শ্রেয়াকে এয়ারপোর্টে নামিয়ে দেয়। তবে এই কয়েক ঘন্টায় শ্রেয়া কেন জানি সিডকে তার ক্লোজ একজন মানুষ মনে করতে শুরু করে। এভাবেই চলে যায় কয়েক মাস। আজ শ্রেয়ার ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। সময়ের সাথে সাথে পার্থিব অনেক বড় হয়ে যায়।
এখন সে স্কুলে যেতে শুরু করেছে। তবে পার্থিব ৮-১০টা বাচ্চাদের মতো না, ও সব সময়ই একটু রুডলি কথা বলে। কেউ তার সাথে কথা বলে জয়ী হতে পারে না। প্রত্যেকটা কথার জবাব পার্থিব খুব সুন্দর করে দিতে পারে। তবে একটা জায়গায় গিয়ে পার্থিব আটকে যায়। যখন স্কুলে সবাই তাদের বাবা মাকে নিয়ে কথা বলে, ম্যাডাম যখন তার বাবা সম্পর্কে জানতে চান, পার্থিবের তখন উত্তর দেওয়ার কিছুই থাকে না। এর মধ্যে সিডকে 4 মাসের জন্য তার কোম্পানি চেন্নাই পাঠায়। একটা গাড়ি থেকে নামতেই সিডের উপর একটা বল এসে পড়ে, আর আমরা দেখতে পাই বলটা পার্থিব মেরেছে। আপনারা নিশ্চয়ই জানেন পার্থিব কিরকম টাইপের ছেলে। সরি তো বলেই না, উল্টো এরকম ভাবে কথা বলতে শুরু করে মনে হচ্ছে সিড যে তার বলটা ধরেছে এটাই সিডের ভুল হয়েছে। সিড বলটা কিক মেরে কোথাও ফেলে দেয়। শ্রেয়ার মা শ্রেয়ার উপর রেগে থাকলেও শ্রেয়ার বাবা সব সময় শ্রেয়া আর পার্থিবের খবরাখবর রাখেন। আঙ্কেল শ্রেয়াকে খুব ভালোবাসেন, আর জানেনই তো বাবারা মেয়েদের একটু বেশি আদর যত্ন করেন। তো পার্থিব আজ বাড়িতে ফিরে তার নানার কাছে বায়না ধরে একটা বল কিনে দেওয়ার জন্য। বল না পেলে তার বন্ধুরা তো তাকে খেলায় নেবে না। এইসব কথা যখন শ্রেয়া জানতে পারে, শ্রেয়া বলে, আমিও কাল তোর সাথে যাব, দেখাস তো লোকটাকে। তো পরের দিন সবাই খেলছিল, কিন্তু পার্থিব বসে বসে দেখছে। তখনই সিড এখানে আসে। তোমাকে ওরা খেলায় নেয়নি? পার্থিব সিডের কথার উত্তর না দিয়ে পেছনে তাকায়। শ্রেয়া তো ভীষণ রেগে আছে। 8 বছর পর তাদের দেখা। দুজনেই একজন আরেকজনের দিকে বুকার মতো তাকিয়ে আছে। শ্রেয়া বলে, আরে তুমি এখানে কি করছো? চোখের নিমেষেই রাগ গলে কাঁঠাল গাছের মাথায় উঠে যায়। শুরু হয় ভাবের কথাবার্তা। পার্থিব বলে, এই ব্যাকলি আমার বল বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। শ্রেয়া বলে, বাবা এরকম বড়দের সাথে কথা বলতে নেই। পার্থিব যখন বুঝতে পারে তার মা এখন সিডের পক্ষ নিয়ে কথা বলছে, ও তখন সিডকে কয়েক কথা শুনিয়ে চলে যায়। পরের দিন শ্রেয়া দেখে সিড তার কোম্পানিতেই কাজে এসেছে, মানে এখন থেকে সিড তার কম্পিটিটর। কিছুদিন এভাবেই চলে যায়। আজ পার্থিব স্কুলে এমন এক কাণ্ড করে বসে শ্রেয়াকে প্রিন্সিপাল স্কুলে ডাকেন। পার্থিব আর কুণাল মারামারি করে নিজেদের এমন অবস্থা করেছে, প্রিন্সিপাল পার্থিবকেই এর জন্য দায়ী মনে করছেন। শ্রেয়া ভালো করে বুঝতে পারে কুণাল কিছু উল্টোপাল্টা করেছে দেখেই পার্থিব ওকে মেরেছে। শ্রেয়া রাতে যখন পার্থিবকে জিজ্ঞেস করে ও কেন কুণালকে মারলো, তখন পার্থিব বলে, তুমি আজও আমাকে বলোনি আমার বাবা কে, বাবার নাম কি, বাবা কোথায় থাকেন। স্কুলে ম্যাডাম স্যাররা জিজ্ঞেস করলে আমার উত্তর দেওয়ার কিছুই থাকে না। তবু আমি বানিয়ে বানিয়ে বলি আমার বাবা পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধের সময় মারা গেছেন। অনেক দিন ধরেই এই পরিচয়টা দিয়ে আসছিলাম, কিন্তু আজ এই কুণাল আমার বাবাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, আমাকে টেস্টি বেবি বলে। সবাই আমার মজা নেয়, এর জন্য আমি ওকে মেরেছি। বিকেলে অফিস থেকে ফিরে শ্রেয়া দেখে পার্থিব ঘরে নেই। আশপাশের সব জায়গায় খুঁজে দেখে, কিন্তু কোথাও পার্থিবকে খুঁজে পায় না। হঠাৎ কি মনে করে শ্রেয়া সিডের বাসায় যায়, কিন্তু সিডের কাছেও পার্থিব যায়নি। সিড বলে, সব জায়গায় খুঁজে দেখে নিয়েছো? শ্রেয়া জানায়, যেখানে যেখানে পার্থিব যেতে পারে সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু কোথাও নেই। তাহলে আমাদের পুলিশকে ইনফর্ম করা উচিত। তো কিছুক্ষণ পর পুলিশ আসলে এটা স্বাভাবিক, বাচ্চার বাবা কোথায় জানতে চাইবে। শ্রেয়া বলে, আমি একজন সিঙ্গেল মা। দাদা বলে, ডিভোর্স হয়ে গেছে? শ্রেয়া সত্যিটা বলতেই যাবে, সিড তখন বলে, হ্যাঁ, এখন ওনার সাথে শ্রেয়ার কোনো সম্পর্ক নেই। দাদা বলে, যতদূর সম্ভব মনে হচ্ছে পার্থিবকে কেউ কিডন্যাপ করে ফেলেছে। আচ্ছা, আমাদের দিক থেকে যা যা করা যায় আমরা করছি। শ্রেয়া তো পুরো ভেঙে পড়ে। 2-3 ঘন্টা খোঁজাখুঁজি করার পর পার্থিবকে পাওয়া যায়। সিড পার্থিবকে শ্রেয়ার কাছে নিয়ে আসে। পার্থিব তার বাবাকে খোঁজার জন্য বেঙ্গালুরের রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। সময় মতো সিড যাওয়ায় পার্থিবকে ফিরিয়ে আনতে পেরেছে। পার্থিবকে খুঁজে পাওয়ার পর শ্রেয়া মনে অনেক শান্তি পায়। আবহাওয়ার স্বাদ নিতে নিতে দালানে বসে দোলনা চড়ছিল। একটু পর সিডও শ্রেয়ার পাশে এসে বসে। শ্রেয়া সিডকে জানায়, না আমি সিঙ্গেল মা, আর নাই বা আমার বিয়ে হয়েছে, আর নাই বা আমার ডিভোর্স হয়েছে, আর নাই বা আমার বিয়ে হয়েছে। 8 বছর আগে স্পার্ম ডোনার আর IVF ট্রিটমেন্টের মাধ্যমে প্রেগনেন্ট হই। জানো, পার্থিব আগে সবসময়ই তার বাবা সম্পর্কে জানতে চাইতো, যদিও বিষয়টা সবসময়ই তার কাছে একটা প্রশ্ন জাগিয়ে তুলতো। তবে তুমি আসার পর থেকে পার্থিব একটিবারের জন্য তার বাবা সম্পর্কে জানতে চায়নি। এখন স্কুলে গিয়ে নিজে থেকে বানিয়ে বানিয়ে বলে আসে মিলিটারি ডিউটি পালন করার সময় তার বাবা মারা গেছেন। কি বুঝলেন, তাদের মধ্যে ধীরে ধীরে ভালোবাসার ভাব জাগ্রত হচ্ছে। পরের দিন আমরা দেখতে পাই একটা প্রজেক্টের সাইট ভিজিট করার জন্য সিড আর শ্রেয়া দুজনকেই সিডের কোম্পানি থেকে ডেকেছে। শ্রেয়া বেরিয়ে পড়বে, কিন্তু তার মাসির রুমে গিয়ে দেখে উনার এত জোর উঠেছে বিছানা থেকে উঠতেই পারছেন না। এখন এই অবস্থায় শ্রেয়া কি করে যায়? এর মধ্যে পার্থিবকে কে দেখাশোনা করবে? তখনই সিড এখানে আসে। সিড বলে, আমি তো ড্রাইভ করে যাব, চাইলে তুমিও আসতে পারো। আর পার্থিব
ওকেও সাথে করে নিয়ে নাও, আমার বাড়িতে থাকবে, কাজের সময় বেরিয়ে গেলে আমার বাবা পার্থিবের দেখাশোনা করবে। তো শ্রেয়ার কাছে বুদ্ধিটা খারাপ মনে হয় না, একদিকে পার্থিবেরও চিন্তা করা লাগবে না, অপরদিকে কাজও হয়ে যাবে। ওদিকে গুড়ার এক কাণ্ড করে বসে, যখন জানতে পারে সিড বেঙ্গালুরু আসছে, ও সিডকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিরুপমাকে সাথে করে নিয়ে আসে। নিরুপমা অনেক দিন ধরেই সিডের সাথে দেখা করতে চাচ্ছে, তবে শ্রেয়ার কাছে বিষয়টা খুব খারাপ লাগে। যদিও সিড নিরুপমাকে তার বন্ধু বলে পরিচয় দেয়, কিন্তু শ্রেয়া ভালো করে বুঝতে পারে নিরুপমা যে সিডের এক্স গার্লফ্রেন্ড। সিড গুড়াকে গিয়ে বলে, তুই এরকম করলি কেন রে? আরে আমি কিভাবে জানবো তুই যে শ্রেয়াকে এখন ভালোবাসিস? নিরুপমা আমাকে ফোন করে বলে তোকে নাকি ও খুব মিস করছে, তাই আমি এখানে নিয়ে আসলাম। মনে করেছিলাম তুইও সিঙ্গেল, ও সিঙ্গেল, দুজনের একসাথে দেখা হলে ধামাকা হবে, কিন্তু এখানে এসে দেখি তুই আরেকটা পাখি খাঁচায় বন্দি করে ফেলেছিস। তখনই নিরুপমা এখানে আসে। অনেক কিছুই তো পরিচয় দেওয়া যায়। সিড বলে, একটা প্রজেক্টের সাইট ভিজিট করার জন্য একসাথে আমাদের আসতে হচ্ছে, কালই আবার চলে যাব। নিরুপমা বলে, আমারও চেন্নাই কিছু কাজ আছে, আমি কি তোমাদের সাথে আসতে পারি? হুট করেই তো আর না বলা যায় না। সিড বলে, আচ্ছা ঠিক আছে। সবাই এরপর চেন্নাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিরুপমা সরাসরি সিডের ফ্ল্যাটে এসে ওঠে। আসলে কাজ তো ছিল একটা অজুহাত মাত্র। সিড যে অন্য কারো হয়ে যাচ্ছে এটা নিরুপমা মেনে নিতে পারছিল না। ওই দিন এঙ্গেজমেন্টে না আসার অনেকগুলো কারণ ছিল। বিয়েটা যদি হয়ে যেত এতদিনে হয়তো আমরা আলাদা হয়ে যেতাম। সিড, আমি তোমাকে এখনো ভালোবাসি। সিড নিরুপমার কথার কোনো উত্তর দেয় না। এর একটু পর পার্থিব এসে জানায় আগামীকাল তার বার্থডে, তো সিডকে আসতেই হবে। এদিকে শ্রেয়া এখন সিডের থেকে দূরে দূরেই থাকে। পার্থিবকেও সিডের সাথে বেশি থাকতে দেয় না। আজও ফুটবল প্র্যাকটিস থেকে পার্থিবকে এসে নিয়ে যায়। আজ পার্থিবের জন্মদিন। দরজা খুলে কেউ আসলেই শ্রেয়া তাকিয়ে দেখে সিড নিয়ে এসেছে, কিন্তু সবাই এসে গেলেও সিড এখনো আসেনি। পার্থিব ছুরি ধরে অপেক্ষা করছে সিডের জন্য। হঠাৎই সিড আয়রনম্যানের পোশাক পরে পার্থিবকে এসে সারপ্রাইজ দেয়। মুহূর্তের মধ্যেই পার্থিবের চেহারায় হাসি ফুটে ওঠে। কেক টেক কাটা হয়। কেকের প্রথম টুকরোটা যেখানে শ্রেয়াকে খাওয়ানোর কথা, কিন্তু পার্থিব শ্রেয়াকে না দিয়ে সিডকে দেয়। শ্রেয়া আর তার মাসি একে অপরের দিকে তাকিয়ে আছে। সিড এরপর শিখিয়ে দেয় শ্রেয়াকে খাইয়ে দেওয়ার জন্য। শ্রেয়ার মাসি বলেন, সিড তোর দিকে যেভাবে তাকিয়ে থাকে আমার তো মনে হয় ও তোকে পছন্দ করে। পার্থিবকে দেখেছিস ও সিডকে কতটা পছন্দ করে? আমার তো মনে হয় তুই যদি সিডকে বিয়ে করিস তুই শান্তিতে থাকতে পারবি। শ্রেয়া সিডকে এসে বলে, তোমার এক্স গার্লফ্রেন্ড কোথায়? আসেনি? সিড বলে, তোমাকে আগেই তো বলেছি আমি ওকে পছন্দ করি না। এসেছিল এখন দরদ দেখাতে, যখন বুঝতে পারে আমি এখন ওকে পছন্দই করি না তাই চলে গেছে। শ্রেয়া সবাইকে খাবার টাবার দিচ্ছিল। ওদিকে সিড শ্রেয়ার ঘরে সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ করে কোনোভাবে সিডের হাত লেগে শ্রেয়ার ল্যাপটপটা ওপেন হয়ে যায়। শ্রেয়া যে প্রজেক্টটা পাওয়ার জন্য এতদিন পরিশ্রম করছে সিড এক এক করে সব দেখতে থাকে। যদিও এখানে আসার আগেই শ্রেয়ার বস সিডের বসকে জানিয়ে দিয়েছে প্রজেক্টটা সিডি পেয়ে গেছে, কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি। সিড প্রজেক্টের ফাইলগুলো দেখে শ্রেয়া তো সিডের উপর ভীষণ খেপে যায় আর সিডকে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলে। সিড কিছু না বলেই মাথা নিচু করে চলে যায়। পরের দিনই সিড বেঙ্গালুরু চলে যায় আর তার বসকে বলে এই প্রজেক্টটা শ্রেয়াকে দিয়ে দিতে। সিডের বস অনেক রাগারাগি করে। শেষ পর্যন্ত সিডের জবটা পর্যন্ত ছাড়তে হয়। এতেও সিড খুশি ছিল। শ্রেয়া যখন বিষয়টা জানতে পারে সিডি এই প্রজেক্ট তাকে দিয়েছে, ও নিজের ভুল বুঝতে পারে। পরের দিন ছিল পার্থিবের স্কুলের ফাইনাল ফুটবল ম্যাচ। একটা সময় পার্থিব ফুটবল খেলা প্রার্থনা দেখে কেউই তাকে খেলতে নিত না, কিন্তু সিড তাকে প্র্যাকটিস করিয়ে টপে নিয়ে আসে। কয়েকদিন ধরেই সিডের সাথে তার দেখা নেই। আবার আগামীকাল ফাইনাল ম্যাচ। পার্থিবের মনটা ভীষণ খারাপ, তাই কোনোভাবে পার্থিব সিডের কাছে চলে যায়। পরের দিনই খেলা শুরু হওয়ার আগে সিড পার্থিবকে নিয়ে আসে। শ্রেয়া সিডকে সরি বলে দুজন মানবিমান কাটিয়ে নেয়। সিড বলে, পার্থিব যখন আমার বাসায় এসেছিল তখন আমি তোমাদের কাছে আসছিলাম, তোমাদের দুজনকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছিলাম না। এরপর সিড শ্রেয়াকে প্রপোজ করে। শ্রেয়া যদিও মনে মনে সিডকে পছন্দ করে, কিন্তু কখনো সিডকে বুঝতে দেয়নি আর সবকিছুই প্রায় ঠিকঠাক হয়ে যায়। আমরা তো জানি পার্থিব সিডেরই ছেলে, কিন্তু মুভিতে এটা ক্লিয়ার করা হয় না। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।